আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। সিনেম্যাটিক স্টাইলে ফিলিস্তিনের নতুন রকেট উন্মোচন, ভয়ঙ্কর বিপদে এবার নেতানিয়াহু সরকার সহ গোটা ইসরায়েলবাসী। জানাবো ভয়ঙ্কর সংবাদ, ইসরায়েল ফিলিস্তিন থামছে না কোনো পক্ষই, এবার হিজবুল্লাহ ইসরায়েলের মধ্যে হামলার তীব্রতা বেড়েছে, চলছে ভয়ঙ্কর সংঘর্ষ। আরও জানাবো এবার দক্ষিণ কোরিয়ায় মার্কিন F-16 যুদ্ধবিমান বিধ্বস্ত। এদিকে এবারও জাতিসংঘ পরিচালিত স্কুলে ভয়ানকভাবে বোমা হামলা। ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ইরানে ইউরোপীয় ইউনিয়ন কর্মীর বিচার শুরু। এরপর জানিয়ে দিব মক্কায় ভারী বৃষ্টিতে প্লাবিত রাস্তাঘাট। এবং সর্বশেষ জানাবো রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ভয়ঙ্কর আপডেট, যে কারণে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। সিনেম্যাটিক স্টাইলে ফিলিস্তিনের নতুন রকেট উন্মোচন। চলমান অপারেশন আল আকসা ফ্লাডকে কেন্দ্র করে একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে অবরুদ্ধ গাজার স্বাধীনতাকামী যোদ্ধারা। বিশ্বের অন্যতম শক্তিশালী সেনাবাহিনী হিসেবে পরিচিত ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে মোকাবেলায় ক্লান্তিহীন প্রতিরোধ আর বিপুল সমরাস্ত্র ধ্বংস যেন ইঙ্গিত দেয় ফিলিস্তিনিকে হারানো কঠিন নয়, বরং অসম্ভব। এর মধ্যেই সবাইকে তাক লাগিয়ে নতুন মাল্টিপল রকেট লঞ্চার উন্মোচন করেছে প্রধান প্রতিরোধ যোদ্ধা দল আল আকসাম ব্রিগেড। কাসাম ব্রিগেড স্থানীয় সময় নিজেদের টেলিগ্রাম চ্যানেলে মাল্টিপল রকেট লঞ্চার উন্মোচনের একটি ভিডিও প্রকাশ করে প্রধান প্রতিরোধ যোদ্ধারা। তেল আবিব ধ্বংস হবে এবং জেরুজালেম স্বাধীন হবে শিরোনামে প্রকাশিত সেই ভিডিওতে গাজার উন্মুক্ত এক প্রান্তরে M90 রকেট ও এটি লঞ্চার দেখানো হয়। একটি টানেল থেকে বেরিয়ে যোদ্ধারা রকেট লঞ্চারগুলো সক্রিয় করছে। উন্মোচন করা এসব লঞ্চার মাধ্যমে একসঙ্গে 8টি রকেট ছুটতে দেখা যায় সেই ভিডিওতে। প্রতিরোধ যোদ্ধাদের এই রকেটটি নামকরণ করা হয়েছে হামাসের অন্যতম প্রতিষ্ঠাতা ইব্রাহিম আল মাকদাম মেহের নামে। ভিডিওতে তার ছবি সংবলিত পোস্টার দেখা যায়। M90 রকেটটির পাল্লা 90 কিলোমিটার, ফলে গাজার যে কোনো স্থান থেকে তেল আবিবে হামলা করা অনেকটাই সহজ হবে যোদ্ধাদের জন্য। এর আগেও আল মাকদে মেহের নামে M75 নামে একটি রকেট বানিয়েছিল সংগঠনটি। 2012 সালে উদ্ভাবিত M75 রকেটটি 2021 সালে মে মাসে সিফ আল কুদস ও চলমান অপারেশন আল আকসা ফ্লাডেও ব্যবহার করা হয়েছে। হিজবুল্লাহ ইসরায়েলের মধ্যে হামলার তীব্রতা বেড়েছে। লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের মধ্যে সহিংসতার তীব্রতা বেড়েছে। দুপক্ষই সীমান্তে হামলা পাল্টা হামলা বাড়িয়ে দিয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, আজ সকালে লেবানন থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের শহর মাওলাত তারসিহায় অন্তত 8টি রকেট ছোড়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলে ছোড়া রকেট আয়রন ডোম ব্যবহার করে ধ্বংস করে দেওয়া হয়েছে। কয়েকটি রকেট উন্মোচন স্থানে পড়েছে, তবে হিজবুল্লাহ ছাড়া এই রকেট কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অপরদিকে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের নাকুরা, জিবকিন, ইয়ারিন, মাওহাইন এবং জেব্বানে বোমা হামলা চালিয়েছে। 2 মাস আগে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ বাঁধার পর ইসরায়েল লেবানন সীমান্তে সংঘাত শুরু হয়। যুদ্ধের শুরু থেকে কোনো পর্যন্ত শুধুমাত্র অস্থায়ী যুদ্ধবিরতির সময় ছাড়া দুই পক্ষের মধ্যে অব্যাহতভাবে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে। 2006 সালের পর যা হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সবচেয়ে বড় সংঘাতের ঘটনা। তবে হিজবুল্লাহ ও ইসরায়েলের এই সংঘাত সীমান্ত এলাকাগুলোর মধ্যে সীমাবদ্ধ রয়েছে। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হুমকি দিয়েছে, যতক্ষণ দখলদার ইসরায়েল গাজা উপত্যকায় তাদের বর্বরতা বন্ধ না করছে ততক্ষণ তাদের এসব হামলা অব্যাহত থাকবে। গোষ্ঠীটি আরও হুমকি দিয়েছে, হামলার তীব্রতা দিন দিন শুধু বৃদ্ধি পাবে। হিজবুল্লাহর তথ্য অনুযায়ী যুদ্ধ শুরুর পর ইসরায়েলিদের হামলা এখনো পর্যন্ত তাদের 100 যোদ্ধা নিহত হয়েছে। ইসরায়েলিরা তাদের হতাহতের সংখ্যা বা তথ্য প্রকাশ না করলে হিজবুল্লাহ দাবি তাদের হামলায় 100 এর বেশি ইসরায়েলি সেনা হতাহত কিংবা নিহত হয়েছেন। সূত্র আল জাজিরা। দক্ষিণ কোরিয়ায় মার্কিন F-16 যুদ্ধবিমান বিধ্বস্ত। পূর্ব এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়ার যুক্তরাষ্ট্রে F-16 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। আজ প্রশিক্ষণ চলাকালীন বিমানটি বিধ্বস্ত হয়েছে। অবশ্য বিমান বিধ্বস্ত হলেও পাইলট নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হয়েছেন। বার্তা সংস্থা AFP এর বরাত দিয়ে আজ এক প্রতিবেদনী তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম NDTV। প্রতিবেদনে বলা হয়েছে, আজ দক্ষিণ কোরিয়ার প্রশিক্ষণ মহড়ার সময় একটি মার্কিন F-16 যুদ্ধবিমান বিধ্বস্ত হয় বলে ইয়নহপ নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে। দুর্ঘটনার আগেই পাইলট জরুরি বহির্গমনের মাধ্যমে বাইরে বেরিয়ে আসেন এবং পরে তাকে উদ্ধার করা হয়।
দক্ষিণ কোরিয়ার এই বার্তা সংস্থাটি পিত সাগরের কথা উল্লেখ করে বলেছে, যুদ্ধ বিমানটি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের 178 কিলোমিটার দক্ষিণে অবস্থিত গুনসানের একটি বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করে। এক পর্যায়ে পরে সেটি পিত সাগরের পানিতে বিধ্বস্ত হয়। ইউনহুপের খবরে আরও বলা হয়েছে, যুদ্ধ বিমান থেকে বের হওয়ার পরে পাইলটকে উদ্ধার করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় অবশ্যই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। এছাড়া দক্ষিণ কোরিয়া অবস্থিত আমেরিকান সৈন্যদের তত্ত্বাবধান করে থাকে ইউনাইটেড স্টেটস ফোর্সের কোরিয়া। এবার জাতিসংঘ পরিচালিত স্কুলে বোমা হামলা। উত্তর গাজা উপত্যকায় বাস্তুচ্যুত মানুষদের আশ্রয় হিসেবে পরিচিত জাবালে শরণার্থী শিবিরে একটি স্কুলকে লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে সেনাবাহিনী। বিভিন্ন ফুটেজ ও প্রত্যক্ষদর্শী বরাতে এই খবর প্রকাশ করেছে তুরস্কের গণমাধ্যম আনাদোলু এজেন্সি। প্রত্যক্ষদর্শীরা আনাদোলু এজেন্সিকে জানিয়েছেন, জাতিসংঘের রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি দ্বারা পরিচালিত একটি স্কুল শতাধিক বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিল। আজ এই স্কুলটিকে হামলা লক্ষ্যবস্তু করে ইসরায়েলি বাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভিডিওতে দেখা যায় স্কুলের আঙিনায় রক্ত লেপ্টে আছে, আর এই সময় সেখানকার মূল ভবনে আগুন জ্বলতে দেখা যায়। অনেকটি ক্লিপে নাম প্রকাশে অনুৎসুক এক বাস্তুচ্যুত ব্যক্তি বলেন, স্কুলের একটি শ্রেণীকক্ষে যেটিতে বাস্তুচ্যুত লোক ছিল। ইসরায়েলি সেনাবাহিনী বোমা হামলায় বেশ কয়েকজন নিহত এবং আহত হয়েছে। ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ইরানে ইউরোপীয় ইউনিয়নের কর্মীর বিচার শুরু। ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ইউরোপীয় ইউনিয়নের এক কর্মীর বিচার শুরু করেছে ইরান। দেশটির আইন অনুসারে এই ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। অভিযুক্ত ওই ব্যক্তির নাম জোহান ফোলেডাস। তিনি সুইডেনের নাগরিক। তার বিরুদ্ধে দুর্নীতি, জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে ব্যাপক কর্মকাণ্ডে লিপ্ত থাকা ও ইহুদিবাদী শাসকদের সাথে মিলে গোয়েন্দা সহযোগিতার অভিযোগ আনা হয়েছে। ইসরায়েলি সূত্রে বরাত ইরানের বিচার ব্যবস্থা ভিত্তিক সংবাদ মাধ্যম মিজানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ফোলেডাসকে 2022 সালের 17 এপ্রিলে তেহরানি বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। তিনি ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক বিভাগে কর্মরত ছিলেন। গ্রেপ্তারের পর তাকে তেহরানের ইভিন কারাগারে রাখা হয়েছে। সংবাদ মাধ্যম মিজান তার একটি ছবিও প্রকাশ করেছে। এতে তাকে বিচারকের সামনে ফিকে নীল রঙের জেলের ইউনিফর্মে পরিহিত অবস্থায় হাতকড়া সহকারে দেখা গেছে। মক্কায় ভারী বৃষ্টিতে প্লাবিত রাস্তাঘাট। সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও বজ্রপাত হয়েছে। দেশটির জাতীয় আবহাওয়া অফিস এক বিবৃতিতে তথ্য জানিয়েছে। খালিজ টাইমস জানায়, অনলাইনে ছড়ানো ভিডিওগুলোতে দেখা যাচ্ছে যে এই অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে মক্কার রাস্তাগুলো প্লাবিত হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর মেরিটেরিওলজি দেশের বিভিন্ন স্থানে হলুদ সতর্কতা জারি করেছে। দেশটির আবহাওয়া অফিসের মতে বুধবার পর্যন্ত বৃষ্টি, বজ্রসহ এবং ঘূর্ণিঝড় এবং ধূলিঝড় অব্যাহত থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় আরব স্টর্মস নামের একটি পেজে প্রকাশিত বেশ কিছু ভিডিওতে দেখা যায় গাড়িগুলো পানিতে বা বৃষ্টিতে প্লাবিত রাস্তা পার হওয়ার চেষ্টা করছে। পার্ক করা গাড়িগুলোর জানালার কাছে পানি পৌঁছে গিয়েছে। আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে কাবার কাছে তীর্থযাত্রীরা প্রচণ্ড বৃষ্টি এবং প্রবল বাতাসের ভিতরে ইবাদত করছেন। এ সময় কিছু লোককে ছড়িয়ে ছিটিয়ে আশ্রয় খুঁজতে দেখা যায়। এছাড়া সৌদি আরবের আরেক গুরুত্বপূর্ণ শহর জেদ্দায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব যে কারণে যুক্তরাষ্ট্র যাচ্ছেন জেলেনস্কি। যুক্তরাষ্ট্র যাচ্ছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বাইডেনের সঙ্গে সামরিক ও আর্থিক সাহায্যের বিষয়টি নিয়ে আলোচনা করবেন তিনি। ফ্রান্সের সংবাদ মাধ্যম ফ্রান্স 24 এই খবর জানিয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বিবৃতিতে জানিয়েছে, জেলেনস্কি ও বাইডেনের মধ্যে বৈঠক হবে। সেখানে ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের সাহায্য করা নিয়ে আলোচনা করবেন। সেই সঙ্গে আগামীতে দুই দেশের মধ্যে সহযোগিতাপূর্ণ সম্পর্ক